দর্শক সবাইকে স্বাগত ডয়চে ভেলে বাংলার এই বিশেষ সাক্ষাৎকারে। এবং আপনি জানেন যে সামনে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এবং সেই নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি, তাদের সাক্ষাৎকার নিচ্ছি, তাদের ভাবনাগুলো জানতে চাইছি। তো আমি সেই কারণে এসেছি জাতীয় পার্টির যে চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের, তার কাছে জানতে চাইবো যে তার নির্বাচনী ভাবনাগুলো। আপনাকে স্বাগত এই আলোচনায়। তোমাকে অনেক ধন্যবাদ। মানে আপনারা তো 195টি 196টি আসনে বা তার বেশি আসনে আপনারা প্রার্থী দিয়েছেন এই নির্বাচনে। তো সেই জায়গায় আপনাদের প্রস্তুতি কেমন চলছে আসলে? আমাদের প্রস্তুতি ভালো, আমরা চেষ্টা করে যাচ্ছি, বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের 3টি আসনে জেলখানার ভিতর থেকে আমাদের নির্বাচন করছে। আমার 2টো আসনে অলরেডি তাদের নামে মিথ্যা মামলা আছে, সেই ধমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট করা হবে। বিভিন্ন জায়গায় এরকম প্রেশার সৃষ্টি করা হচ্ছে। তথাপি আমরা মাঠে আছি এবং মাঠে আমরা থাকবো ইনশাল্লাহ। মানে একটি বিষয় যেটি আপনি বলছিলেন, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে আপনারা বলছেন যে আপনাদেরকে সরানোর চেষ্টা করছে, এটি কি এই মামলা, এই বিষয়গুলোকেই আপনি মিন করেছেন? না, মামলা টামলা তো আছেই, আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে, আমাদের উপরে মিথ্যাচার করা হয়েছে। আমরা সরাসরিভাবে এই গণ আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম এবং আমাদের এখানে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমাদেরকে অনেক ঝুঁকি নিতে হয়েছে। কিন্তু সবগুলোকে বাদ দিয়ে আমাদেরকে হঠাৎ একেবারে খুব হুইমজিক্যালি আমাদেরকে এই দোসর ট্যাগ দিয়ে আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া, আমাদেরকে সভা সমাবেশ করতে না দেওয়া, আমাদের অফিসে আক্রমণ চালানো, এগুলো করে বিভিন্নভাবে এবং ফেসবুক এবং বিভিন্ন মাধ্যম মিডিয়াতে আমাদের চরমভাবে আমাদের বিরুদ্ধচারণ করে নানান বক্তব্য বিবৃতি সারা দিনরাত প্রচার করা, আমাদের বিবৃতি প্রচার করতে গেলে বাধাগ্রস্ত করা, আমাদেরকে সমস্ত মিডিয়া থেকে আমাদেরকে আউট করে দেওয়া, মানে মিডিয়া কাভারেজ সব বন্ধ করে দেওয়া। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আপনাদের নিউজ দিলে আমাদের উপর মব ভায়োলেন্স হতে পারে, আমাদের উপর অ্যাটাক হতে পারে, আমরা দিতে ভয় করছি। আমরা যদিও মনে করছি এগুলো দেওয়া ভালো, কিন্তু দিতে চাই, কিন্তু আমরা দিতে পারি না, কারণ আমাদের মিডিয়া হাউস ধ্বংস করে দেওয়া হতে পারে। আপনার মানে যখন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম, তখন তখন আপনি বলেছিলেন যে মানে এই বিগত যে সরকার আওয়ামী লীগ, তারা যে এই আন্দোলনকে যেভাবে দমন করেছে এবং যেভাবে জনতা বা ছাত্রদের তাদের উপর যেভাবে নিপীড়ন চালিয়েছে প্রশাসনিকভাবে, সেগুলো আপনি তখন নিন্দা জানিয়েছিলেন এবং তখন বলেছিলেন যে এগুলো মানে ঠিক না। এবং কিন্তু এখন আবার আমরা দেখছি যে আপনি মানে এই নির্বাচনে বলছেন যে আওয়ামী লীগ ছাড়া আসলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। মানে এটা কি এই জিনিসটা, এইটাই বললাম যে প্রচারণা কতভাবে করা হয়। আমি যেটা বলেছিলাম সত্য কথা বলেছিলাম, যে আওয়ামী লীগ সরকার কিছু খারাপ কাজ করেছে, যার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এবং সেই খারাপ কাজের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম আমি, অফিসিয়ালি বলা যায়। কিন্তু সরকার করা মানে আওয়ামী লীগের সমস্ত সমর্থক, আওয়ামী লীগের সঙ্গে কানেক্টেড 1 কোটি লোক বা 2 কোটি লোক, যাই থাক, 3 কোটি লোক, ওদের তো লোক সংখ্যা আছে অনেক, ভোটার, সবাই কি এটার সঙ্গে সম্পৃক্ত? সবাই কি সমানভাবে বিচারের দোষী সাব্যস্ত হবে? সবাই কি সমানভাবে শাস্তি দিতে হবে? তো এইটার কথাই তো আমি বলেছি, আমি সবসময় সেটা বলেছি। আমি সকল নির্যাতিতের পক্ষে। আমি বিএনপি যখন নির্যাতিত ছিল আমি সবচেয়ে সোচ্চার ছিলাম। জামাত যখন নির্যাতিত ছিল, জামাতকে যখন ব্যান করা বলা হয়েছিল, আমি এদের বিরুদ্ধে চারণ করেছিলাম প্রকাশ্যভাবে, যে জামাতকে ব্যান করা। পার্লামেন্টে বলেছিলাম এইভাবে ব্যান করলে স্বাভাবিক রাজনীতি চলে না, দেশে অস্বাভাবিকত্ব আসে, স্থিতিশীলতা থাকে না, দেশের জন্য মঙ্গলজনক হয় না। ইন দ্য লং রান কান্ট্রি সাফার্স। কিন্তু এই এই কথাগুলো কি আপনি মানে যেটি হয়, আমরা যেটি দেখি যে মানে এই কথাগুলো কি আপনি বা আপনারা যারা বলছেন তার সেটা কি এই কারণে যে নির্বাচন এবং যেহেতু আওয়ামী লীগের একটা বড় ভোটার আছে এখানে, তাদেরকে আকৃষ্ট করার জন্য? না, সেই কারণেই নয়। আওয়ামী লীগের ভোটারকে আকৃষ্ট করার জন্য এটা তারা প্রচার করছে, অপপ্রচার করছে। এর আগে তো আমি বিএনপির পক্ষে কথা বলেছি, এর পক্ষে তো আমি জামাতের পক্ষে কথা বলেছি। তাদের ভোটারকে আমাকে ভোট দেবে সেই কারণে করেছি, সেই কারণে আমি করিনি। আমি এটা আমার কর্তব্য মনে করেছি, রাজনীতিবিদ হিসাবে, একটা দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব হলো সত্য কথা বলার, দেশের মঙ্গলে যেটা হবে সেটা করার। আমরা যেটা করেছি সেটা হয়তো আওয়ামী লীগের লোকেরা পছন্দ করেছে, সেটা অন্য কথা, কিন্তু আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য আমি আমার আমার রাজনীতি করেছি, এইটা কথা যে প্রচার, এগুলো বলছি আমি যে অপপ্রচার। মানে তবে ভোট তারা যদি আমাকে দিতে চায়, ডেফিনেটলি আমি লাইক করবো সেটা। এই মানে আমরা একটু গণভোট প্রসঙ্গে আসি। গণভোট নিয়ে আপনি প্রকাশ্যে বলছেন যে গণভোটকে না দেওয়ার জন্য, মানে সেটার কারণ কি আসলে? কারণ আমি বিশ্বাস করি যে গণভোটের উদ্দেশ্যটা শুধু রিফর্ম বাস্তবায়ন নয়। গণভোটের উদ্দেশ্য হলো বর্তমান সরকার ক্ষমতার আঁকড়ে ধরে আরও কিছুদিন থাকতে চান, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই আঁকড়ে থাকাটা একটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। ওনারা পুরো আন্দোলনটাকে, প্রথমে যখন আন্দোলন হয়, এটা জনগণের সকলের, শুধু ছাত্রদের না, ছাত্র জনতার আন্দোলন ছিল এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। কিন্তু উনি যখন
ওনাকে যখন করা হলো তখন উনি বললেন যে না, এটা শুধু মুষ্টিমেয় কিছু লোক, তারাই আমাকে নিয়োগ করেছে, তারাই এটার মাস্টারমাইন্ড, তারাই এই আন্দোলনটা সফল করেছে, এবং তাদেরকেই উনি ওনার নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক বা করলেন, ওনার মানে জবাবদিহি তার কাছেই করতে, এবং তাদের উপরেই সমস্ত দায়ভার দিয়ে দিলেন। এবং তারা আবার পরবর্তীকালে জামাত বলল যে এখানে আমরাই তাদেরকে সহযোগিতা, গাইডেন্স সব আমরাই দিয়েছি, এবং ফলে এখন দেখা গেল তারা আবার জামাতের সঙ্গে, যেহেতু একটা অঙ্গ সংগঠন, আর জামাতের সঙ্গে যদি বিএনপিও বলেছে যে তারাও হচ্ছে যে না না এই আন্দোলনে তাদেরও না একটা না না বড় না স্টেক আছে, সবাই দাবি না করছে না আন্দোলনে না না সবার না না stake। না স্টেক, সেটা অন্য কথা। বিএনপি বলছে, দাবি করছে, আমরাও দাবি করছি, সেটা আমাদের আলাদা আলাদা আপনারাও প্ল্যাটফর্ম। দাবি করছেন। হ্যাঁ, আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে করেছি। এনারা বলছে যে আমরা এই সমন্বয়কদেরকে দিয়ে করিয়েছি, এবং এটা মিলে সবাই একমত হয়েছেন, এবং এখন কিন্তু এই সমন্বয়কদের দল এবং ওনারা আবার একজোট হয়েছেন, এবং ওনারা বলার উদ্দেশ্য হলো, ওনারা বলছেন যে আমরা করেছি, জনগণ মিলে, সবাই মিলে করেনি, আমরাই আন্দোলন করছি, কাজে আমাদেরকে এই আন্দোলনের সুফল বা কৃতিত্ব, আমাদের যেহেতু সুফল বা এর যেটা আউটকাম, সেটা আমরা ভোগ করব, আমরা এটা ডিসাইড করব দেশ কিভাবে এখন চলবে। এটা সরাসরি ডিক্লারেশন দিয়ে করেছেন তারা, যে আমরা ডিসাইড করবো, আমরা একটা ইসলামিক ধরনের দেশ করব, আমাদের আলাদা চরিত্র থাকবে, এতদিন যে চরিত্রে চলে আসছে আমরা সেই চরিত্র থাকবো না, এটা ডিক্লারেশন দেওয়া, এবং এইভাবেই তারা জামাতে সবসময় তারা ইসলামিক রাষ্ট্র, না 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 জামাত ইসলামিক না পন্থীরা না, রাজনীতি এখন করে তাদের। এনসিপি বলছে, এনসিপি হলো এই গভর্নমেন্টের একটা অংশ, গভর্নমেন্টের দল। তো কাজেই এখানে যে প্রশ্নটা এসছে যে ওনারা এখন যদি ওনারা পার্লামেন্টের কাছে ছেড়ে দেন, এবং সেই পার্লামেন্টে যদি ওনারা জয়ী হতে না পারেন, তাহলে যদি এখানে বিএনপি জয়ী হয় বা অন্য কেউ জয়ী হয়, তাহলে ওনাদের এই ডিজাইনটা এই পর্যন্ত শেষ হয়ে যাবে। জনগণের জায়গায় আসলে ওনারা রিফর্মস বলেন বা এতদিন পর্যন্ত যে অর্ডিন্যান্স করেন, যা কিছু করেছেন, বা ভবিষ্যতে যেটা করে ওনারা পুরো ট্রান্সফরমেশন করতে চাচ্ছেন, সেটা বাধাগ্রস্ত হবে এবং সেটা করতে পারবেন না। কাজেই ওনারা গণভোট করছেন, তো ওটাতে হা করিয়ে নেবেন, ওনারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন, প্রকাশ করবেন, এবং উনি ক্ষমতা দীর্ঘায়িত করবেন, ক্ষমতার থেকে ওনাদের এতদিনের কাজকর্মকে বৈধতা দিবেন, এবং সামনের দিকে যেগুলো করতে চাচ্ছেন ওগুলো করিয়ে নেবেন পার্লামেন্টের মাধ্যমে বাধ্য করে। এটি আমার ধারণা, এবং এটি আমি বিশ্বাস করি, এবং আমি মনে করি যে এটা হলে দেশের সর্বনাশ হয়ে যাবে, দেশের সামনের দিকে হয়তো এই নির্বাচনের পরে বড় ধরনের গোলযোগ সৃষ্টি হবে, এবং হয় তারা জয়ী হয়ে একটা সেই ধরনের স্টেট তৈরি করবেন, অথবা একটা দেশ একটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। আপনার কি মনে হয় না যে আপনারাও বিভিন্ন সময় বলেছেন যে আমাদের যে মানে বিভিন্ন রাজনৈতিক দলই বলেছে যে মানে এমনকি বিএনপিরও তারা সংস্কারের তাদের নিজস্ব কিছু ভাবনাও আছে, যেহেতু এই সংস্কারের জায়গা থেকে তো রাষ্ট্রীয় যে মানে গভর্নেন্সের জায়গা থেকে এই সংস্কারগুলোকে কি আপনি বলছেন যে এই সংস্কারগুলো প্রয়োজন নেই? সংস্কারের প্রয়োজন আছে, আমি সবচেয়ে বেশি বলেছি সংস্কারের বিষয়ে। পার্লামেন্টে সবচেয়ে বেশি আমি কথা বলেছি, গভর্নিং সিস্টেমের সংস্কার, সংবিধানের সংস্কার, এবং ওর উপর আমার আর্টিকেল আছে, আইডিয়া আছে। আমার কথা হলো, প্রত্যেকটা জিনিসের একটা পথ আছে, নির্দিষ্ট পথ আছে। আমাদের সংবিধানে বলা আছে যে যদি কোনো সংস্কার কিছু করতে হয়, সাংবিধানিক সংস্কার করতে হয়, বা অন্য কোনো বড় ধরনের সংস্কার করতে হয়, যেটাতে সেটাকে পার্লামেন্টে আনতে হবে। পার্লামেন্টে আনার পরে এটা প্রস্তাবটাকে আলাপ আলোচনা করতে হবে, আলাপ আলোচনা করার পরে প্রস্তাবকে গ্রহণ করাতে হবে। যেমন সংবিধান সংসদের 2/3 মেজরিটি লাগবে। আবার 15th অ্যামেন্ডমেন্ট চলে যাওয়ার পরে এখন আবার পুনর্বহাল হয়েছে, সেটা গণভোট করতে হবে। তখন তারপরে এটা যাবে জনগণের কাছে, জনগণ ইয়েস বা নোর ভোট দিলে, পার্লামেন্ট যাই ভোট দেখ, জনগণ যদি নো বলে তাহলে এটা নো, পার্লামেন্ট যদি এটাকে ইয়েস বলে তাহলে ওটা, যদি ইয়েস বলে তাই সেটা ইয়েস হবে। এটা হলো সিস্টেম। তা আমরা তো চাচ্ছিলাম যে আপনি যেগুলো করেছেন বলছেন, সেগুলো আপনারা বলছেন খুব ভালো, যদিও এর মধ্যে অনেকগুলোকে আমি মনে করি ভালো নয়। আমার আমার দেশ চালানোর অভিজ্ঞতা আছে, আমি পার্লামেন্ট করার অভিজ্ঞতা আছে, আমি ভালো মতো জানি, বুঝি। তবে তারপরেও বলছি যে শুধু আপনি যদি ওটার কথা বলেন যে আপনি পার্লামেন্ট আপনার রিফর্মসগুলো করবেন, কনস্টিটিউশন আদার থিংস যেটা রিফর্ম করতে চাচ্ছেন, সেটাকে আপনাকে ইলেক্টেড পার্লামেন্টের কাছে দিতে হবে। ইলেক্টেড পার্লামেন্ট উইল ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, অ্যান্ড তারপরে গণভোট করবেন, গণভোটের প্রয়োজন হয় অ্যাজ পার কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট, তাহলেই গণভোট করবেন, তাহলেই সেই গণভোটের ফলাফল জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং স্বচ্ছ হবে। এক একটা করে আইটেম এক একবারে করবেন, একসঙ্গে 50টা আইটেম দিয়ে দুটোকে ইয়েস বলেন তালি হয়ে যাবে, তা হবে না। প্রত্যেকটাকে এমন মানুষকে বুঝে শুনে দিতে হবে। আপনি একটা মানুষকে হ্যাঁ না বলতে বলবেন, তাকে বুঝিয়ে দেবেন না জিনিসটা, আপনি নিজের লাইনে কথা বলবেন, এটা করেন, আপনার দেশ এখন সব কিছু ভালো হয়ে যাবে, আর কোনোদিন কোনো অসুবিধা হবে না, আর কোনোদিন কোনো স্বৈরাচার হবে না, দেশ সোনার বাংলা হয়ে যাবে, যা আপনি চাচ্ছেন সব পাবেন, সব চাকরি বাকরি, যা আপনার অসুবিধা সব সহায়তা। এগুলো এক ধরনের আমি মনে করি ভাওতাবাজি, মানুষকে মিসলেড করা, মানুষকে মিথ্যা ভুল বুঝিয়ে মানুষকে একটা পথে নিয়ে যাওয়া, এবং নিজের
এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্ষমতা আঁকড়ে থাকা। হ্যাঁ, ভোট করিয়ে নেবেন তারা, এবং তারা যেভাবে করছেন, স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি কর্মচারী অর্থ যেভাবে নষ্ট করছেন, এগুলো সব সংবিধান বিরোধী। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নেই, কাজে একটা বেআইনি তারা একটা কাজ করছে, তারা বেআইনিভাবে করছে। ইলেকশন কমিশনার যেটা বলেছেন ওটাও বেআইনি আমি মনে করি। আমার ধারণা মতে ইলেকশন কমিশন শুড বি নিউট্রাল, এবং তাদের বলা উচিত যে আপনি একটা ইলেকশনকালীন সরকার, আপনি শুধু ক্ষমতা হস্তান্তরের জন্য আপনি নির্বাচন করবেন, আপনি হানা ভোট এখানে কারো করবেন, হানা ভোট যদি করতে হয় পরবর্তীকে সরকার করবে। কিন্তু তারাও এটা করছেন এবং এটাকে কোনো না কোনোভাবে স্বীকৃতি দিচ্ছেন। মোটামুটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে যা হয়, বর্তমান নির্বাচনটা তাই হচ্ছে। আপনারা তাহলে নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? এসব বলার জন্যই এবং এসব দেখানোর জন্যই, সারা দেশবাসীকে এগুলো দেখানোর জন্য, বিশ্ববাসীকে দেখানোর জন্য। বিশ্ববাসী, আমরা গতবারও দেখেছি নির্বাচন একেবারে কিছুই নির্বাচন হয়নি, তারপরেও প্রায় সকলেই মেনে নিয়েছে, সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে চলে, নিজের দেশের স্বার্থ। হয়তো এখানেও তাই হবে, তবুও দেশবাসী জানলে পরবর্তীকালে একটা সুযোগ থাকে যে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া যায়, যেটা আমি করেছিলাম গতবার শেখ হাসিনার এই নির্বাচনকে। টোটাল ফার্সিক্যাল নির্বাচন কিভাবে কি কারচুপি হয়েছে, কতটুকু কিছু, এবং ম্যাথমেটিক্যালি প্রমাণ সহ আমি দিয়েছি, সংসদে বলেছি, আমি বাইরে আর্টিকেল লিখেছি, জনসভায় বলেছি। কাজে এগুলোর তখন দেশবাসী দেখেছে, বিদেশি দেখেছে, একসময় এসে এটার ফল হয়েছে। ওই যে মানুষে বলে না যে সরকার পতন হলো, আমরা নাকি সরকার পতনকে দীর্ঘায়িত করছি। নো, আমরা এইসব বলাতেই সরকার পতন তাড়াতাড়ি হয়েছে, দীর্ঘায়িত হয়নি। সরকার তাড়াতাড়ি হয়েছে কেন, আমরা এসব বলাতে জনগণ বুঝতে পেরেছে যে কিভাবে কিভাবে এখন আপনারা আপনাদের যে মানে আপনাদের যে ভোটার, তাদের কাছে আসলে আপনারা বা জনগণকে আপনারা আসলে কি তথ্য, কি মেসেজ দিচ্ছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, যে আপনাদের ভোট দেয়া বা মানে মানে অনেক রকমের কথা আসছে, তো আপনাদের মেসেজটা আসলে আলটিমেট? আমাদের মেসেজ ভেরি ক্লিয়ার, যে দেশ একটা নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষকে পরিকল্পিতভাবে মব তৈরি করে মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে, মান সম্মান ইজ্জতকে ধ্বংস করা হচ্ছে, জীবনকে নাশ করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হচ্ছে। এগুলোর বিপরীতে নির্যাতিত মানুষ, আমরা তাদের পক্ষে থাকব, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আর একটা কথা আমি এখানে এই কথাটা খুব জোর দিয়ে বলতে চাই, যে আপনারা না ভোট দেন, দেশকে বাঁচান। যদি হ্যাঁ ভোট দেন, তাহলে মেটিকুলাস ডিজাইন বাকি অংশটা করবেন ওনারা। এই সংসদ নির্বাচনের পরে সরকার এবং পার্লামেন্ট অর্থহীন হয়ে যাবে, এবং তাদের পূর্বের অপকর্ম পাশ করে ছাড়া সামনের দিকে যে ম্যাটিকুলাস ডিজাইনের যে অংশ, তারা যে দেশকে ঠেলে একটা আধিপত্যবাদের কথা বলে আর এক আধিপত্যবাদের দিকে যাচ্ছেন, এবং দেশের বিভিন্ন, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দেশের সঙ্গে নাকি অনেক ধরনের আন্ডারহ্যান্ড ডিল হচ্ছে, অনেক কিছু হতে পারে, এগুলো আমরা শোনা কথা বিভিন্ন মিডিয়াতে দেখছি, সেগুলো বাস্তবায়িত হতে পারে। এটা দেশের জন্য কল্যাণজনক হবে না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। দর্শক, কথা বলছিলাম জাতীয় পার্টি চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের, তার সঙ্গে, এবং তিনি নানা বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের সঙ্গে। আপনারা আমাদের এই আলোচনাগুলো দেখতে থাকুন, আমরা আরো অন্যান্য নেতাদের সঙ্গে, বিভিন্ন দলের আমরা কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।